প্রিয় শিক্ষার্থী, এসএ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের বিষয় পরিচয় করব। আজকের অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে সমাজ বিবর্তনের ইতিহাস। আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ আর নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। শুধু মানুষই নয়, পশু পাখি ও কীট পতঙ্গের মাঝে আমরা দলবদ্ধ জীবনধারা লক্ষ্য করি। যেমন হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে। কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে। মৌমাছিরা মৌচাক এবং উইপোকা টিভি তৈরি করে, তার মাঝে সবাই মিলেমিশে থাকে। বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি ও কিভাবে তা গড়ে উঠেছে এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানব। পাঠ ১, সমাজের ধারণা। মানুষ একাকী বাস করতে চায় না। নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে, যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একাত্মবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা এক ধরনের পরিবার। কোনো কোনো পরিবারে বাবা মা ও তাদের সন্তান ছাড়াও তাদের ভাই বোন অথবা মা বাবা, ভাই বোন, চাচা চাচী, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে। পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতি গোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা, আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বসবাস করে। তো এই পাঠে একটি কাজটি হচ্ছে দলে ভাগ হয়ে আদিম সমাজে দলবদ্ধ কাজগুলো অভিনয় করো। পাঠ ২, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক, যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশের প্রাচীন সভ্যতা
গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে। আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক ও শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। আবার কোনো কোনো এলাকার যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা ও গরুর গাড়ি ইত্যাদি। কুটির শিল্প বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরায় তাঁতিরা বাস করে এবং এখানেই বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্র শিল্প গড়ে উঠেছে, কারণ এই অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছে রেশম কীট বাসা বাঁধে। ফরিদপুরের খেজুর গুড়, মুক্তাগাছার মুন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের চিতলপাটি প্রভৃতি ওইসব এলাকা ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁও-এর বিখ্যাত মসলিন শিল্প এ অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্য বিকাশ লাভ করেছিল। পোশাক-পরিচ্ছদ ও ঘরবাড়ি বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। শীতপ্রধান অঞ্চলের মানুষ গরম পশমির কাপড় পরে, আর গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ পরে হালকা শীত কাপড়। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে একটি কাজটি হচ্ছে বাংলাদেশের মানচিত্রে শাড়ি, শীতলপাটির রেশম শিল্পের জন্য বিখ্যাত অঞ্চল স্থানগুলো চিহ্নিত করা। 3 ও 4 সমাজ বিকাশের বিভিন্ন স্তর, শিকার ও সংগ্রহ, উদ্যান, কৃষি ও পশুপালন সমাজ। সমাজ পরিবর্তনশীল। আজকের দিনে আমরা বাংলাদেশের যে সমাজকে দেখছি আগের দিনের সমাজ কিন্তু এরকম ছিল না। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশ ধারার ফল। কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরানো সমাজ পরিবর্তন হয়ে একালের আধুনিক সমাজ গঠিত হয়েছে। ভবিষ্যতে সমাজ আরো পরিবর্তন হবে। কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে 1. শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ, 2. উদ্যান কৃষিভিত্তিক সমাজ, 3. পশুপালন সমাজ, 4. কৃষিভিত্তিক সমাজ, 5. শিল্পভিত্তিক সমাজ, 6. শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। এখানে স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না। মানুষ গুহায় ও বন জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেনি। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। যখন শিকার মিলত তখন তারা খেত, শিকার না মিললে উপোস থাকতে হতো। মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার। এ কারণে এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজও বলা হয়। এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে খাঁজ কাটা বল্লম, মাছ ধরার হারপুন ও হাড়ের ছুরি ইত্যাদি। শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও লতা পাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। এই সমাজের মানুষ কোনো শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। মানুষকে তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হতো।
উদ্যান ভিত্তিক উদ্যান ও কৃষিভিত্তিক সমাজ। এই সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। সমাজ বিজ্ঞানীরা বলেন মেয়েরাই কৃষিকাজে উদ্ভাবন করেছে। আদিম সমাজে পুরুষেরা যেত শিকারের সন্ধানে, ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপর। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বুনো গম, বার্লি, মেটে আলু, কচুর মূল ও কন্দ। আস্তানার আশপাশে গম ও বার্লি যেসব দানা পড়তো তা থেকে জেগে উঠতো চারাগাছ। চারাগাছে পরে দেখা দিত শীষ ও দানা। এই ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশপাশে পতিত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফসল পাকলে পশুর চোয়ালে হাত দিয়ে ফসল কাটত। কেউ প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করেনি। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। পশুপালন সমাজ সমাজ বিকাশের ধারে পশুপালন শুরু হলে সমাজ আরো এগিয়ে যায়। এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। অনেক সময় বুনো হাড় অনেক সময় বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়তো। সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখতো। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করতো। মানুষ ক্রমে বুঝতে পারে গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখা বেশি লাভজনক হবে। যেমন প্রতিদিন ও বছর শেষে বাচ্চা পাওয়া যাবে, চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। এই সমাজে মুদ্রার প্রচলন হয়নি, তবে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। একজনের পণ্যের সঙ্গে অন্য পশু কিংবা অন্য কিছু বদল করা হতো। তবে আদিম সমাজের মতো এই সমাজের মানুষের যাযাবর জীবনযাপন করত। এই পাঠে একটি কাজ রয়েছে, কাজটি হচ্ছে দলে ভাগ হয়ে উল্লেখিত কৃষি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে উপস্থাপন করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।